যে সমস্ত ছাত্রছাত্রীদের অলঙ্কার শাস্ত্রের বিভিন্ন বিষয়বস্তু পঠন পাঠন করতে হয়, বিশেষ করে বাংলা অনার্স এবং বাংলা এমএ নিয়ে যারা পড়াশোনা করছো, তাদের জন্য এটা অনেক সময় পাঠ্য বিষয়বস্তু থাকে। সেই পাঠ্য বিষয়বস্তু থেকে আজকে আমি বক্রোক্তি নিয়ে আলোচনা করব। সারদা পাঠশালার তরফ থেকে প্রত্যেক ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন। আসলে বক্রোক্তি কথার অর্থ হলো বাঁকা উক্তি। অর্থাৎ আমরা কোনো শব্দকে, কোনো কথাকে, কোনো বাক্যকে যখন ভিন্ন ভিন্ন সুরে উচ্চারণ করি, তখন কিন্তু সেই বাক্যটারই আলাদা আলাদা অর্থ অনেক সময় হয়ে যেতে পারে। অর্থাৎ কথাকে বাঁকা করে বলা আর সরল করে বলা, দুইয়ের মধ্যে তফাৎ থাকে। বাঁকা করে বললে অনেক সময়েই অন্য অর্থ প্রকাশ পায়, আর সরল করে বললে তার বিপরীত অর্থ প্রকাশ পায়। সেই জন্য কিন্তু মানুষে মানুষে প্রায়শই বিবাদ, বিতংসাও নানান স্থানে ঘটতে দেখা যায়। তো এই ক্ষেত্রে আমি সেইটির পুঙ্খানুপুঙ্খ আলোচনা করছি। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবার চেষ্টা করো, তাহলে আশা করি বিষয়টি তোমাদের কাছে স্মরণে রাখবার একটা উপযোগিতা পাবে। সাধারণত বক্রোক্তিকে শব্দালঙ্কারের অন্তর্ভুক্ত করা হয়। এই ক্ষেত্রে যা কিছু বলা যেতে পারে তা হলো, ধরো কোনো একজন বিক্রেতা বা কোনো একজন বক্তা কাউকে জিজ্ঞাসা করছে, আচ্ছা জলপাই কোথায় বলতে পারেন? তখন শ্রোতা কিন্তু সেই কথাটিকে বা শব্দটিকে ভিন্ন অর্থ হিসেবে গ্রহণ করে তিনি বলেছেন যে এখন জলপাই কোথাও পাবেন না। জলপাই হলো একটা ফল, আর জল বা পানীয় কোথায় পাবো? আমি তৃষ্ণার্ত হয়েছি, আমার তৃষ্ণা নিবারণ করার প্রয়োজন, পানীয় জল বা পানযোগ্য জল কোথায় পাবো? এই কথাটাই বক্তা কিন্তু বলতে চেয়েছিল। শ্রোতা কিন্তু তার অর্থকে অন্যরকমভাবে ধরেছে। এক্ষেত্রে শ্রোতার কিন্তু খুব একটা দোষ নেই, কারণ জলপাই কোথায় পাবো এই কথাটার মধ্যে দিয়ে জলপাই কিন্তু ওই যে একটি টক জাতীয় ফল, সেই ফলটাকেও আমরা অনায়াসে গ্রহণ করতে পারি। উনি যদি বলতেন জল এখন কোথায় পাবো বা পানীয় জল কোথা থেকে পেতে পারি, তাহলে কিন্তু কথাটা পরিষ্কার হতো। তাহলে ওনার দিক থেকে, অর্থাৎ বক্তার দিক থেকে এবং শ্রোতার দিক থেকে দুটো ভিন্ন অর্থ প্রকাশ পেয়েছে। এটা কিন্তু আমাদের বক্রোক্তি অলঙ্কারের একটা বড় উদাহরণ। আবার একজন বক্তা বলছেন, দ্বিজ হয়ে কেন করো বারুণী সেবন? দ্বিজ অর্থাৎ ব্রাহ্মণ, বারুণী অর্থাৎ মদ বা সুরা, কেন তুমি সেবন করো, কেন তুমি খাও, কেন তুমি পান করো? শ্রোতা তখন বলছে, রবির ভয়েতে শশী করে পলায়ন। প্রথম বাক্যটিতে শ্রোতা কিন্তু দ্বিজ বলতে চন্দ্রকে ধরেছে, আর বারুণী বলতে পশ্চিম দিককে ধরেছে। তাই তার উত্তরে উঠে এসেছে, সূর্যের ভয়ে চন্দ্র পলায়ন করে। বক্রোক্তি সাধারণত দুই ধরনের, এক শ্লেষ বক্রোক্তি আর এক কাকু বক্রোক্তি। একই শব্দের ভিন্ন অর্থ গ্রহণ করলে তাকে শ্লেষ বক্রোক্তি বলা হয়। তাই আমরা আগের যে উদাহরণটা দিলাম সেটা শ্লেষ বক্রোক্তির একটা প্রকৃষ্ট উদাহরণ। অপরদিকে কণ্ঠস্বরের বিকৃতির জন্য বা বাচন ভঙ্গির জন্য শ্রোতা যদি কোনো শব্দের সঠিক অর্থটিকে অনুধাবন না করতে পেরে ভিন্ন অর্থ অনুধাবন করে, তাকে বলা হয় কাকু বক্রোক্তি। উদাহরণস্বরূপ বলা যায় যে, চেরাপুঞ্জির থেকে একখানি মেঘ ধার দিতে পারো গবি সাহারার বুকে। এখানে বক্তার ইতিবাচক উক্তি শ্রোতা নেতিবাচক অর্থে, কিংবা বক্তার নেতিবাচক উক্তি শ্রোতা ইতিবাচক অর্থে গ্রহণ করে থাকবার একটা প্রবণতা দেখা যায়। এরপরে আমরা আলোচনা করব আলংকারিক ভামহের বক্রোক্তির সম্পর্কে মতবাদ। ভামহ বক্রোক্তি অলঙ্কারকে শব্দালঙ্কার থেকে সরিয়ে নিয়ে এসে অর্থালঙ্কার তথা অতিশয়োক্তি অলঙ্কারের সঙ্গে সংযুক্ত করে দিয়েছেন। ভামহ বলেছেন, সূর্য অস্ত গেছে, চাঁদ উঠেছে, পাখিরা উঠছে ইত্যাদি কথাগুলি কিন্তু কাব্য নয়। বলার ভঙ্গির কোনো বৈচিত্র্য এখানে নেই বলে তিনি এগুলিকে কাব্যের উপমায় ভূষিত করতে পারেন না। তিনি বলেছেন এগুলি শুধুমাত্র প্রকাশ ভঙ্গিমার একটা উদাহরণ। এই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি একটি উদাহরণ দিয়েছেন যে, বিষয় মদের নেশা এখন আমায় শেষ করে দিল। এই কথাটি বলার মধ্যে দিয়ে কেবলমাত্র একটা বাক্যের প্রকাশ ঘটেনি, এর মধ্যে একটা কাব্যিক রূপ প্রকাশ পেয়েছে। অর্থাৎ অতিশয়োক্তি, অতি কিছু বলবার একটা প্রবণতা এখানে প্রকাশ পেয়েছে। বলেছে বিষয় মদ, অর্থাৎ মদের দ্বারা যেমন মানুষ নেশাগ্রস্ত হয়,
মাদকে যেমন মানুষ মাতোয়ারা হয়, তেমনি কারো কারো মনের অন্দরে বিষয়, সম্পত্তি ইত্যাদির কামনা এত বেশি তীব্র বা সুতীক্ষ্ণ যে, এবং তার মত্ততায়, তার আমোদে বা তার নেশায় সে এত বেশি বিভোর যে সেইটা ব্যতীত আর অন্য কিছু ভাবতে পারে না। সুতরাং এই বাক্যটির মধ্যে দিয়ে এই এত সুবিস্তৃত একটি ভাবনাকে প্রকাশ করা গেছে, তাই এইটি তাঁর কাছে বক্রোক্তি অলঙ্কার তথা অতিশয়োক্তি অলঙ্কারের সংমিশ্রিত ধারা বলে উল্লেখিত হয়েছে। আবার আচার্য দণ্ডী তিনি বলেছেন, যত অলঙ্কার আছে সকল কিছুই কিন্তু বক্রোক্তি, বক্রোক্তি ছাড়া আর কিছুই নয়। এ প্রসঙ্গে তিনি সন্দেহ, উপমা, রূপক, উৎপ্রেক্ষা প্রভৃতি অলঙ্কারগুলিকে একই সীমানায় ধরে রাখতে চেয়েছেন। ভামহ তিনটি বিষয়কে উল্লেখ করেছেন। তার মধ্যে প্রথম বিষয়টি হল কাব্যের সমস্ত অলঙ্কারকে চমৎকারিত্ব দান করে শ্লেষ অলঙ্কার। আবার দ্বিতীয় অধ্যায়ে তিনি জানিয়েছেন সমস্ত বাঙ্ময় কাব্য দুটি শ্রেণীতে বিভক্ত, স্বভাবোক্তি এবং বক্রোক্তি। আর তৃতীয় কথায় তিনি বলেছেন যে সমস্ত অলঙ্কার বক্রোক্তি অলঙ্কার এবং বক্রোক্তির সৌন্দর্য শ্লেষের উপর নির্ভরশীল। এরপর আসবো বামনের বক্রোক্তিবাদ। আচার্য বামন বক্রোক্তিকে শব্দালঙ্কার বলতে চাননি, তিনি একে বিশেষ অর্থালঙ্কার বলে ভূষিত করেছেন। তিনি বলেছেন ঘোমটার আড়ালে যেমন থাকে লক্ষণার সৌন্দর্য, তেমনি থাকে বক্রোক্তি শোভা। সেদিক থেকে বক্রোক্তি অনেক বেশি ইঙ্গিতবাহী। এই প্রসঙ্গে একটি উদাহরণ দেয়া যেতে পারে, দুয়ারে বাহিরে কে ওই দাঁড়ায়, ফরি আমি যাও এখান ছাড়াই, অরণ্যে যাও বানরে কি কাজ। শব্দের অর্থ ধরে এই পংক্তির বিশ্লেষণ করা সম্ভব নয়, এর লক্ষণাকে হিসাব করে আমরা আগাতে পারি সহজে। রাধা জিজ্ঞাসা করেছে দুয়ারের বাইরে কে দাঁড়িয়ে, উত্তর এসেছে সে হরি অর্থাৎ কৃষ্ণ। রাধা হরির অর্থ বানর ভেবে তাকে বনে চলে যেতে বলেছেন। বানরে তার কোনো কাজ নেই। কৃষ্ণ নিজেকে হরি বলেছেন আর রাধা তাকে বানর ভেবেছেন। সাধারণ শব্দের অর্থ দিয়ে এই বিষয়টিকে ভাবা সম্ভব নয়, লক্ষণার অর্থ দিয়ে এর বিশ্লেষণ করা গেল। সুতরাং বামন যে লক্ষণার কথা উল্লেখ করেছেন সেটি যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এ বিষয়ে সন্দেহ থাকে না। এরপরে আসি কুন্তকের বক্রোক্তিবাদ। কুন্তক বক্রোক্তি জীবিতম গ্রন্থে ঘোষণা করেছেন যে এক, কাব্যালঙ্কারের উদ্দেশ্য হল সকল শ্রেণীর পাঠককে আনন্দ দান করা। দুই, কাব্যালঙ্কারের উদ্দেশ্যের সাথে কাব্যের উদ্দেশ্যের কোনো পার্থক্য থাকে না। তিন, কাব্যে বক্রোক্তি অলঙ্কার ব্যবহারের উদ্দেশ্য হল সদয় পাঠককে আনন্দ দান করা। চার, শব্দ ও অর্থের মিলিত রূপ যখন আনন্দদায়ক হয়ে ওঠে তখন তা কাব্য হয়ে ওঠে। পাঁচ, কবির কাব্য রচনার বিশেষ কৌশল হল বক্রোক্তি। কুন্তক তার গ্রন্থে জানিয়েছেন পদ সমুদয়াত্মক বাক্যের সহস্র প্রকারে বক্রতা সম্পাদন করা যেতে পারে এবং সেই বক্রতার মধ্যেই সকল অলঙ্কার বর্গ নিঃশেষে অন্তর্ভুক্ত হবে। যেমন মুখটি চাঁদের মতো সুন্দর, মুখটি যেন চাঁদ, ইহা মুখ নহে চাঁদ, মুখটি চাঁদের চেয়ে সুন্দর। এইভাবে বিভিন্ন অলঙ্কার প্রয়োগ করে মুখের সৌন্দর্যকে প্রকাশ করা যায়। এই বিন্যাস বা বক্রতাই অলঙ্কারের জীবাতু এবং বক্রোক্তি লৌকিক কাব্যসমূহকে রসোত্তীর্ণ করে তোলে। অলঙ্কার শাস্ত্রে বক্রোক্তিবাদ সম্পর্কে এই কজন মহাপুরুষে তথা আলঙ্কারিকের মতামতকে এরকম ছোট করে যদি ব্যাখ্যা করতে পারো তাহলে তোমাদের একটা পরীক্ষার উত্তর লিখবার জন্য যথেষ্ট হবে। এই চ্যানেলের বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলের সঙ্গে থাকো এবং আবার তোমাদের পাঠ্যবস্তু নিয়ে আমি পরের ভিডিও আসছি। তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে।